কয়েকটি নক্ষত্র নিঃশেষে লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব 10, শেষাংশ। রিন্টনের আওয়াজে ঘুম ভেঙে সেতু মোবাইলের স্ক্রিনে তাকিয়ে বাঁকা হাসল। ড্যাড লিখে সেভ করা এই নাম্বারটি থেকে কখনোই তার কাছে কল আসে না। আজ এসেছে। লোকে দেখলে নিশ্চয়ই ভুলভাল ভাবত, বাপ মেয়ের চিন্তায় কাহিল হয়ে কল করেছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। যেমন সেতু কল রিসিভ করতে কালাম হক খিচে গালি দিলেন, এই হারামখোরের বাচ্চা, কত টাকা লাগে তোর? সেতু হেসে বলল, ট্যুরে এসেছে বাবা, এখানে টাকা হিসাব করে আনলে চলে। তাছাড়া আমি তো গরিবের মেয়ে না, কি বলো? তাই বলে তুই আমার আলমারি থেকে বান্ডেল ভেঙে টাকা নিয়ে চলে যাবি? ওটা কিসের টাকা জানিস তুই, হারামজাতি? বাবা, শুধু শুধু নিজের স্ত্রীকে গালাগাল করার কি মানে? কি কি বলতেছিস তুই? সেতু বলল, বাবা, হারামজাদি মানে হলো হারাম সন্তান, মানে বুঝতে পারছো? আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছো তুমি। হারাম সন্তান হবার ক্ষেত্রে সন্তানের কোনো হাত থাকে না বাবা। মেয়ে হয়ে আর কি ডিটেলস বলবো বলো? কালাম হক মোবাইল তুলে এক আছাড় মারলেন। সেতু এপাশে গাল দুলিয়ে হাসতে লাগলো। হোটেল রুমে কফি বানানোর সকল সরঞ্জাম রাখা থাকে, কিন্তু তৈরি করে নিতে ইচ্ছে করছে না বলে সেতু রুম সার্ভিসে করা ব্ল্যাক কফি অর্ডার করে আড়মোড়া ভেঙে উঠে গিয়ে জানালার কাছে দাঁড়ালো। সূর্যোদয় ও সূর্যাস্তে প্রকৃতির একই রূপ ধারণ করে, ভিন্ন কেবল চলমান দুনিয়ার প্রক্রিয়া। সূর্যোদয়ে প্রকৃতি থাকে নিস্তব্ধ, ঘুমন্ত, কিন্তু অস্ত যায় মানব সভ্যতার কোলাহলের ভিড় উপেক্ষা করে আলগোছে। সে সময় ঘুম ভাঙলে মস্তিষ্ক খুব গোলমেলে কাজ করে। জীবনের সমস্ত বিষণ্ণতা চাদর হয়ে জড়িয়ে নেয় দেহ ও মনকে। হাতের ক্ষত এই ঘন্টা কয়েকে থকথকে হয়েছে, ব্যথা তালুতে জমে নেই। পুরো হাত সহ কাঁধ অবধি নাড়ানো দুঃসাধ্য লাগছে এখন। সে কতক্ষণ সেদিকে চেয়ে রইল, মুখ ভরা তৃপ্তির হাসি ফুটে রইল। কফি দিয়ে গেল সার্ভিস বয়। ব্ল্যাক কফির তেতো ভাবটা যে তার পছন্দ তা না, কিন্তু এটাও তার নিজস্ব একটা পদ্ধতি মস্তিষ্কের মনোযোগ বিষণ্ণতা থেকে সরানো। জিহ্বা যখন কঠোর তিতকুটে স্বাদ অনুভব করে, তখন মস্তিষ্ক সেই স্বাদের প্রতি সাড়া দিয়ে জিহ্বার তিক্ততা অনুভবে ব্যস্ত হয়। ফলে মনের তিক্ততার উপর খেয়াল কমে আসে। কফিতে চুমুক দিতে দিতে আজান শুরু হলো। মাগরিবের আজানটা কেমন একত্রে সমস্বরে বেজে ওঠে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়ালাস সালাহ, হাইয়ালাল ফালাহ। নামাজের দিকে এসো, কল্যাণের দিকে এসো। সে তো দ্রুত মাথায় ওড়না তুলে নেয়। আজ মাগরিবের নামাজ পড়বে কিনা তা ভাবতে ভাবতে হাসে। তার মতো পাপিষ্ঠ অদমকে কি নামাজ কল্যাণের পথে নিতে পারে? যেমনি রবের প্রতি এক আসমান ভরসা পুষে ধ্বংসের প্রতি প্রবল আকর্ষণ বোধ করে, এই স্বভাবের ব্যাখ্যা কি? দুপুর থেকে সেতুর আচরণ ভুলতে না পারার যন্ত্রণা নিয়ে বাসার বিছানায় পড়ে ঘুমানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ। সে আর একটা সমস্যা অনুভব করলো, নতুন জায়গায় একা শুতে অস্বস্তি বোধ হচ্ছে। এমন অস্বস্তি হচ্ছিল প্রিন্সের কক্ষ ছেড়ে আলাদা কক্ষে শুতে শুরু করার সময়। প্রিন্সের কক্ষটা হলো পোস্টার রুম। চার দেয়াল জুড়ে বিভিন্ন অভিনেত্রীদের নগ্ন ছবি পোস্টার দিয়ে ভরপুর। মাঝে মধ্যে বাবা মা একসাথে প্রিন্সের কক্ষে ঢুকলে প্রিন্সের তো লজ্জা শরম নেই, কিন্তু বাসার লজ্জা পেয়ে যেত। প্রবেশের দরজা খুলতেই সামনের দেয়ালে বিশাল এক ছবি দাঁড় করানো। দেখলে মনে হয় সশরীরে কোনো ইংলিশ ফিল্মের অর্ধনগ্ন অভিনেত্রী দাঁড়িয়ে আছে কক্ষের মধ্যে। এছাড়া দেয়াল ভর্তি কারিনা কাপুর। দুই ভাই সে কক্ষে একসঙ্গে থাকতো তখন। এক রাতে ঘুমের মধ্যে বাসা টের পেল তাকে কেউ জাপটে ধরে গালে চুমু খাচ্ছে। সে হুড়মুড়ি উঠে এক থাপ্পড় মেরে দিল চুমুখোরকে। লাইট জ্বালিয়ে দেখা গেল চোয়াল চেপে ধরে রেগে তাকিয়ে আছে প্রিন্স। বাসার গাল মুছতে মুছতে বলল, খাটাস, পাগল হয়েছিস তুই? সারাদিন তো পারলে খুন করে ফেলবি, রাতে আবার চুমু খেতে আসিস? আমি তোর বউ না শালা, ভাইকে কি ওভাবে চুমু খায়? প্রিন্স অরুচির সাথে বলল, সরবারা, তোকে কে চুমু খেয়েছে? সে সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম,
একটা অত্যন্ত সুন্দরী ফর্সা হুরের মতো মেয়ের ঠোঁটে চুমু খেতে গিয়ে তোর গালে লেগে গেছে। থু, ঠোঁটের কোয়ালিটি নষ্ট হয়ে গেল। বাসারের বমি আসতে লাগলো। সে সকালবেলা ঘোষণা করলো আর জীবনে কোনোদিন প্রিন্স ভাইয়ের সাথে ঘুমোবে না। প্রিন্সের মতিগতি খারাপ, ওকে দ্রুত বিয়ে ও বাসারকে আলাদা কক্ষ দিতে হবে। এখন প্রিন্সের কল আসছে, ফোন ভাইব্রেট হচ্ছে। বাসার অগ্রাহ্য করে ফেলে রাখলো। সে চেয়েছিল ট্যুর থেকে ফিরে সেতুর বাবার কাছে বাবাকে পাঠাবে পাকা কথা বলতে। আজ সেতুর আচরণ তাকে আঘাত করেছে। কপাল চেপে ধরে উঠে বসে সিগারেট ধরালো। দরজায় টোকা পড়েছে। সে কড়া সুরে বলল, কে? জবাব এলো না। সিগারেটে টান দিতে দিতে দরজা খুলে অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখে থতমত খেলো বাসার। দ্রুত হাতের সিগারেটটা কোথায় ফেলবে বুঝতে পারল না। সে তো খুব স্বাভাবিকভাবে বলল, আমাকে দেখে সিগারেট ফেলার এমন নাটকীয় ব্যস্ততা অপ্রয়োজনীয় আবুল বাসার ভাই। বাসার মনে পড়ল তার তো এখন সেতুকে পাত্তা দেওয়া চলবে না, কঠিন হতে হবে, রাগ অভিমান দেখাতে হবে। সে রুমে ফিরতে ফিরতে গম্ভীর কণ্ঠে বলল, কেন এসেছিস? বেড়াতে যাব। বাসার তাচ্ছিল্য করে বলল, তো তো কি অনুমতি নিতে এসেছিস? সে তো হাসল। আপনি কি রাগ টাগ করছেন নাকি? রাগ কেন? তেমন কিছু হয়েছে? তুই করেছিস নাকি তেমন কিছু? সে তো হা করে শ্বাস ফেলে বলল, হাহ আবুল বাসার ভাই, এসব বললে কি লাভ? আমি তোর ক্ষমা টমা চাইব না, তাই না? হয় রেফার, রাতের চা বাগান কেমন হয়? সে অ্যাডভেঞ্চারে বেরোতে চাইছে। ডু ইউ লাইক টু বি মাই টিমমেট? বলতে বলতে সেতু পা তুলে সোফায় বসল। শেষের ইংরেজি বাক্যটা না বললে সেতুর ক্ষতি কী ছিল? বাসার সিগারেট টানতে লাগলো। সেতুকে না বলার শক্তি কি তার আছে? উত্তর কড়াকড়িভাবে না আসছে দেখে বাসার খুবই হতাশ হলো। তার মন সেতুর হয়ে ওকালতি করছে। সেতুর মতো মেয়ে এই যে কদম বাড়িয়ে তার রুমে নিচ থেকে তাকে বেরোবার সঙ্গী হিসেবে ডাকতে এসেছে। এর চেয়ে বড় প্রাপ্তি আর কি আছে তার কাছে? বেরোবার পথে মোহর ও রুয়াদের রুমের সামনে দিয়ে যাবার সময় রুমের দরজা বন্ধ দেখে সেতু মনে মনে আওড়ালো, পিরিত পিরিত গোলমরিচের ঝাল, ও পিরিত থাকবে কতকাল। নিচে লবির পাশে ক্যাফেতে সন্ধ্যার নাস্তা শেষে গোল হয়ে বসে ছাত্ররা আড্ডা জমিয়েছে। ঋতু ছাত্রদেরকে গীত গিয়ে শোনাচ্ছে, ভাতারের ভাত খাবো না মা, বলগা বাবাকে, লাঙের ভাতের বেগুন পোড়া মা, মজা লেগেছে। ঋতুর নানিমা বলতেন এই গীত কনের বিয়ে গোছলের সময় ভাবিরা গায়। ছাত্ররা শুনে হেসে গলে পড়েছে। সেতু ও বাসারকে একসঙ্গে বেরোতে দেখে ঋতু ভীষণ খুশি হলো। সেতুর পরনে স্কার্টের সাথে সাদা টি শার্টের ওপরে সিলভার রঙা পাতলা ডেনিম, তার উপর ওড়নাটা চাদরের মতো গায়ে করে জড়ানো। দু হাত ওড়নার নিচে বুকে ভাঁজ করা, হাতের ক্ষত সবার নজরের আড়ালে রইল। পথে বেরোবার পরেও বাসার চুপচাপ হাঁটছে দেখে সেতু বলল, হেঁটে চা বাগান পেতে রাত ফুরিয়ে যাবে, গাড়ি টাড়ি নেবেন না? বাসার গম্ভীর স্বরে বলল, তুই তো বললি রাতের চা বাগান অ্যাডভেঞ্চারে যেতে চাস, এখন সন্ধ্যা, হেঁটে গেলে তবে একটু রাত হবে। শহর ঘুরতে ঘুরতে চাই, বলল না সেতু, গাড়িতে গেলে তোর সাথে কাটানোর সময় কমে আসবে। এই যে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছিস তুই, বাসার কাছে মরণেও এই সুযোগ ছাড়বে না। পকেটে মোবাইলটা তখনও ভাইব্রেট হচ্ছে। প্রিন্স এতবার কল করছে কেন? বাসার ইচ্ছে করলো ফোনটাকে তুলে আছাড় মেরে ভেঙে এরপর গিয়ে প্রিন্সের মাথাটা ফাটিয়ে দিয়ে আসতে। এখন ধমকাধমকি করে নিজেকে বড় ভাই ও বস জাহির করার জন্য কল করছে। বাসার এই সুন্দর মুহূর্তে প্রিন্সের কল তুলে মেজাজটা নষ্ট করতে চায় না। বিকেল থেকে অ্যানির একটু শরীর খারাপ দেখা দিল। আগে তার বাস যাত্রায় মারাত্মক বমির সমস্যা ছিল। রাতেও ডাবল ওষুধ খেয়ে চোখ বুঝে ঘুমিয়ে রাত পার করেছে, কিন্তু বাস থেকে নামার পর আর শরীর ঠিক নেই। এরপর রুয়াদের হাতের ক্ষত দেখার পর তার যে মানসিক অস্বস্তি শুরু হলো, শরীর নেতিয়ে এলো আরও। এই যে সে সামান্য রক্ত, ব্যথা, শারীরিক ক্ষত
এমনকি মৃতদেহ অবধি দেখতে পারে না। এটা তার মানসিক কোমলতা নাকি অসুস্থতা বলা যায় না। যেমন নাফের সামান্য একটু হাঁটু ছিঁড়ে গেলে সে পাগলপাড়া হয়ে ওঠে, তাকাতে পারে না সেদিকে। আজকাল তার মনে হয় সে বেশি কোমল চিত্তের। আজ সে দিনলিপি লিখতে বসলো না, রাতে একেবারে লিখবে বলে রেখে দিল। অ্যানি যখন চোখ বুঝে স্থির অচেতন ভঙ্গিতে শুয়ে থাকে, নফেল তাকে মুগ্ধ হয়ে দেখে। আজও দেখতে লাগলো। সুন্দর শরীরটা শান্ত ও অনড় হয়ে পড়ে আছে। অসুস্থতা চোখের নিচটা ফ্যাকাশে করেছে। তাতে নফেলের চোখে অ্যানির সৌন্দর্য আরও অতিরিক্ত লাগছে। কিন্তু অ্যানি নড়ে উঠতেই নফেলের নজর সরায়। অ্যানি বলল, তারাকে বড় মুখ করে নিয়ে আসার পর থেকে একের পর এক সমস্যা হচ্ছে। সারাটা দিন একা একা রুমে রইল। এখন একটু নাফি আর ওকে ঘুরিয়ে নিয়ে আসুন না। নফেল বলল, আর তুমি? শরীরটা ভালো লাগছে না। খুব খারাপ লাগছে? প্রেশার মেপে আসবে? চলো চেক আপ করিয়ে আনি, ওঠো। অ্যানি কপাল জড়িয়ে বলল, সরুন তো নাফির বাবা। কিচ্ছু হয়নি আমার, একটু ফোবিয়া অ্যাটাক খেয়েছে। প্রেশার ঠিক আছে। প্রেশার গড়বড় হলে আমি বুঝি। এখন একটু শুয়ে থাকলেই ঠিক হয়ে যাবে, রেস্ট দরকার। অ্যানির পরিশ্রান্ত সুন্দর মুখখানার দিকে তাকিয়ে নফেল আর জোর করতে পারল না। রেশমি, নয়নতারা ও নাফিকে নিয়ে সিঁদুর সাথে অদ্রিজের গাড়িতে করে বের হলো সন্ধ্যারাতের সিলেট শহর ঘুরতে। অদ্রিজের কামরার পাশ দিয়ে যাবার সময় বোঝা গেল না তিনি ভেতরে আছেন কিনা। অ্যানি কক্ষের দরজা বন্ধ করে বিছানায় বসল। গোসল দরকার, মাথাটা বড্ড ভার লাগছে। বারবার চোখের সামনে রোদের রক্ত জমা থকথকে ক্ষত ভেসে উঠতেই শরীরটা ঝিনঝিন করে উঠে পেট গুলিয়ে আসছে। সেই স্মৃতিকে পাশ কাটাতে সে এসির গমগমে হাওয়ার মাঝে উদাস্বরে গুনগুন করে রবীন্দ্রসঙ্গীত গেয়ে উঠল। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখেরও সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরও কিছু নাহি চাই গো। আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো। তোমারে ছাড়া এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। রাত 10টার দিকে ঋতুর কাছে সোহেলের কল এলো। সে কল ধরে বলল, হ্যালো ভাইয়া। কথা বললেন কালাম হক। এই তোর বড় বজ্জাতটা কই? বাবা, সে তো সুইট ভাইয়ের সাথে ঘুরতে গেছে। কালাম হক হায় হায় করে উঠলেন। ওরে মোর খোদা, ওরে আমি এবার কুপাইয়া কাটবাম হাতে পাইলে। ঋতু অস্থির হয়ে বলল, কি হয়েছে বাবা? কি হয় নাই চিকা, তুই যাস নাই তো? তুই কোনে? ঋতু একটু বিরক্ত হয়ে বলল, না বাবা, আমি গেলে কথা বলছে কে। কি হয়েছে বলো তো? টেনশন হচ্ছে। না, কোনো টেনশন নাই। ওই শালের মেয়ের জন্য কোনো টেনশন করিস না কইলাম কেউ। ও গোল্লায় যাক, আমার যায় আসে না। খবর পাইলাম ফারুক গাজীর বড় পোলায় ওরে মারবার লাইগা লোক পাঠাইছে। আর এইদিকে ও আমার টাকার বান্ডেল ভাঙ্গা টাকা বাইর কইরা নিয়ে গেছে। কিসের টাকা ছিল ওগুলো? চুপ, তোরা তো শোনা লাগবে কেন? ঋতু ধমক খেয়ে চুপ রইল। সে সেতুর মতো বাবার সাথে মুখ চালাতে পারে না। বাবাকে প্রচণ্ড সম্মান করে ও ভালোবাসে। কালাম হক নিজে গজগজ করে বলতে লাগলেন, টেন্ডারবাজির টাকা, রাস্তার টেন্ডারবাজির টাকা। প্রিন্স ভাবছে সেতুরে আমি কোনো গোপন কামে পাঠাইছি ওই ট্যুরে। ওই আমার তরফ থেকে গেছে। ও সেই জাতের মাইয়া, আমার উপকারে আসবে ও। এইদিকে যে টেন্ডারবাজির টাকার জন্য প্রিন্সের সাথে আমার আবারও ঝামেলা লাগছে। ওই টাকারও বান্ডিল বাইঙ্গা তোর বড় বজ্জাতে নিয়ে টাকা ভাগায় লয়ে গেছে। ওরে আমি কুরবানি করি না কেন? বাবা, টেন্ডার নিয়ে তোমার আর প্রিন্স ভাইয়ের কতবার লাগবে? আর চেঁচিয়ে উঠলেন কালাম হক। 1000 বার লাগবে, কোটি বার লাগবে। যতদিন এই শহরে টেন্ডার চলবে ততদিন সব টেন্ডার চলবে কালাম হকের নামে। বালটুক পোলায় আমার লোকে পাঙ্গা দিবার আসে কেন? ওরে কইছি তুই শিডিউল কাটবি না হালার পো, তোরে আমি টেন্ডার জিততে দিবাম না। ঋতু চিন্তায় কাহিল হয়ে বলল, এবার কি হবে বাবা? এসব ছেড়ে কিছু করো। করবো তো। আমি এখন গিয়া প্রিন্সরে যাইয়া কইগা, ওই শরীরে তুই আদার মতো সিচ্চা ফেলা প্রিন্স, আমার মনের আগুন নিভুক। কি আশ্চর্য বাবা, তোমার জন্যই প্রিন্স সেতুর পেছনে পড়েছে।
আমার জন্যে? সেতু, মুখ সামলা। তোরে কইলাম মাথার উপর 2 লাখ খ্যাক কইরা এক আছাড় মাইরা লেড়ি বুড়ি বাইর করে আনমু। বাবা শোনো তো আগে, খালি তো আমার উপর চোটপাট। সে দুনিয়ার সবাই জানে সেতুর সাথে তোমার পোষায় না, কিন্তু ওই প্রিন্সের বাচ্চা সাইকোটা অন্য কিছু ভাবে। কি ভাবে? কি ভাবে ও? ঋতু ইতস্তত করতে করতে এক সময় আস্তে করে বলল, বাবা সুইট ভাইয়া সেতুকে পছন্দ করে, আমার মনে হয় বিয়েও করতে চায়। এক ধমক মারলেন কালাম হক। ঋতু কেঁপে উঠল। তোর জিব্বার টান মাইরা ছিঁড়া ফেলবাম। কি বলতেছিস তুই? দরকার পড়লে সুইট গাজীর আমি খুন করে 10 বছর জেল খাটব। ঋতু এ কথার পিঠে সাহস করে বলল, বাবা এর জন্যই প্রিন্স তোমাকে আর সেতুকে সন্দেহ করে আর পেছনে লোক লাগায়। কথায় কথায় প্রিন্সের ভালো ভাইয়াটাকে খুন করতে চাও তোমরা দুজন। ওইদিকে প্রিন্স চায় না বাসারের আশেপাশে সেতু থাকুক। প্রিন্স ভাবে তুমি সেতুকে দিয়ে বাসারকে হাত করে প্রিন্সকে কারবারের মাঠে দুর্বল করাতে চাও। 2 বাপ বেটি মিলে প্রিন্সের সাথে বিরোধিতা করতে, বাসারকে ওর বিরুদ্ধে লাগাতে সেতুর রূপ কাজে লাগাও। বাবা প্রিন্স সেতুকে মেরে ফেলবে এই কারণেই, এই ভুল বোঝার কারণেই। ও জীবনেও সেতুর সাথে বাসারের বিয়ে হতে দেবে না। ও কি বিয়ে হতে দেবে না রে? বাসারের জন্মাইছে, ও যদি নাই চায় তাইলে আমি বাসারের লগে সেতুর বিয়া দিবাম। দেহি ওর কোন আব্বাই ঠেকায়। ঋতু কপাল চেপে ধরে বসে রইল। বাবা রেগে গেলে অথবা কারোর সাথে বিরোধিতা করলে এমন সব কাজ অনায়াসে করে ফেলতে পারে যা তাকে বোমা মেরে করানো যেত না। এখন তার দৌড়ে রুয়াদের কাছে গিয়ে বলতে ইচ্ছে করলো, রুয়াদ ভাই সে তো এখনো ফেরেনি, যান তো একবার, যান দেখুন সেতু কোথায়। অথচ যে দেয়াল দাঁড়িয়েছে মাঝখানে, সেতুর এত বড় অনিশ্চিত বিপদের কথা রুয়াদ ইবতেহাজকে গিয়ে বলতে ঋতুর পা তুলতে পারছে না। রুয়াদ ইবতেহাজ কি হোটেল কক্ষে আছে? ঋতু অস্থির চিত্তে বারবার জানালা দিয়ে রাস্তা দেখতে লাগলো। তার শরীরের মাংসপেশি ধরধর করে কাঁপতে লাগলো। সে তো কখনোই রাস্তায় বিন্টি ব্যাগ আর মোবাইল টানে না, তার নাকি অস্বস্তি হয়। ঋতু বাসারকে বহুবার কল করলো, কল বেজে কেটে গেল। ঋতুর মনে এক সময়ে খেয়াল উদয় হলো, বাসার সুইট সেতুর সঙ্গে কিছু করেনি তো? হাজার হোক প্রিন্স বাসারের বড় ভাই, একই কারবারের উত্তরাধিকারী। ভাই ওকে সেতুর বিরুদ্ধে বুঝিয়ে ফেলতে কতক্ষণ? ঋতুর গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। 2 গ্লাস পানি গলা দিয়ে নামার আগে আর ভাবতেও পারছে না ঋতু। এ অচেনা শহর, জঙ্গলি পথ, পাহাড়ি বাগ, নির্জন চা বাগান, ঋতুর মাথায় আজে বাজে ভয়ানক সব ভাবনারা আসতে লাগলো। হাজার হোক বাসের কাছে পুরুষ মানুষের এগো চটে গেলে তাদের দ্বারা সব সম্ভব। সে তো দুপুরে বাসারকে এমন সূক্ষ্মভাবে কঠোর ঠাট্টা করার পর বাসার কাজে যে সাবলীলভাবে সেতুকে নিয়ে বেরোলো, এটার কি মানে হতে পারে? এতগুলো দিন ক্ষমতাধার মানুষের ছেলেটা সেতুর পেছনে পাগলের মতো ঘুরেছে, সেতু গ্রাহ্য করেনি। এসবের বদলে সেতুর পাও নাকি? আর ভাবতে পারছে না ঋতু। সেই সময় রিন্টনের আওয়াজে ঋতু ছিটকে উঠল ভয়ে। কল রিসিভ করতে কালাম হক বলতে লাগলেন, আসে নাই হাওয়াতেটা। ঋতু যথাসম্ভব স্বাভাবিক থাকার ভান করে ঢোক গিলে বলল, বাবা আবার কিছু হয়েছে? সেটা তো তোরা বলবি রে, নিমুখ হারামের দল। ঋতুর ভয় করতে লাগলো। কালাম হক বললেন, রুয়াদ ওই শয়তানের বাচ্চা, ওইটা নাকি জিন্দা ফিরে আইছে, ময়মনসিংহ থেকে গেছে তোদের সাথে। ঋতু চোখ বুঝে ফেলল। সে না বললেও যে বাবার সব খবর বাতাসের দিকে পাবে তা ভেবেও অন্তত আগেই বাবাকে জানাতে হতো এটা। আবুল কালাম আজাদ হক ভয়ঙ্কর গলায় বললেন, এমপি সাহেব কল করছিল ঋতু। ঋতু ভীতু হয়ে বলল, কি বললেন এমপি কাকা? রুয়াদ বাসারকে খুন করে ফেলবে, ও শুয়োর বাচ্চা যারে পাইব তারে খাইব। ওরে আমি চিনি না। সেতু আর রুয়াদ দুইটা মিলে বাসারকে খুন করবে এমপি নিশ্চিত। তুই দেখোস নাই রুয়াদরে, বান্দির বাচ্চা, জানাস নাই কেন? এখানে বসে পাগল বানাইতে চাস সবগুলো আমারে? টুরে গেছস না যুদ্ধ লাগাইতে ক? যে কোনো মূল্যে প্রিন্স, রুয়াদ আর সেতুর জীবন চাই। এবার আমি কি জাদু করে বাঁচাবো সেতুরে?
ঋতু বলল, বাবা, সে তো আর রুয়াদের কোনো সম্পর্ক নেই। তুমি ওদেরকে কি মনে করো? দুইজন গ্যাংস্টার, সন্ত্রাস, দুইজন খালি মানুষ মারছে একসাথে। তুই কইলেই হইল? বাবা, বিশ্বাস করো, সে তো রুয়াদের দিকে চোখ তুলেও তাকায় না। ওর ভেতরে সেই জায়গা নেই আর। ওর মানসিক অবস্থা তোমাকে কিভাবে বোঝাবো? আজ ওর সামনে রুয়াদকে বলি দেওয়া হলেও সে তোর যায় আসে না। সে তোর ঘেন্না তুমি জানো না। মরণের মতো ঘেন্না রুয়াদকে করে। কালাম হক একটু চুপ করে রইলেন, এরপর অসহ্য গলায় বললেন, এমনকি ওরে আমি নিজেই খুন করতে চাই। মানুষও মাইয়া জন্ম দেয়, আমিও দিছি। অশান্তির আগুনে পুড়ে সহ্য জীবনটা। তুই এ কথা এমপির পোলারে বোঝাইসা। ওই হালাপো জীবনেও বিশ্বাস করব না। বাবা, তুমি কিছু করো প্লিজ। আমি কি কবিরাজ? এখানে থাইকা ফু মারমু আর ওইখানে কাম হইব? সুইটের সাথে গেছে কেন? ও কি রাস্তার মাইয়া হিসেবে সার্টিফিকেট পাইছে? ও আমার কোনো বড় মাইয়া নাই। আমার কোনো বড় মাইয়া নাই, তুই ফোন রাখ। আমি সেতু ফেতুরে চিনি না। ঋতু ফোন ফেলে রেখে এক দৌড়ে রুয়াদের কক্ষের সামনে পৌঁছালো। শ্বাস আটকে আসতে লাগলো তার। দুম দুম করে ধাক্কাতে লাগলো দরজা। মোহর দরজা খুলতেই পুলকিত হয়ে পড়ল, ঋতু তুমি? রুয়াদ ভাইয়া কই? ঋতু উদ্ভ্রান্তের মতো হাঁপাতে লাগলো। মোহর চিন্তিত হয়ে পড়ল, উনি তো হোটেলে নেই। ঋতু, তুমি হাঁপাচ্ছ কেন? এসো, ভেতরে এসো, কি হয়েছে? ঋতু শুধু বলতে পারলো, রুয়াদ ভাইয়া মনে হয় বাসার গাজীকে খুন করতে গেছে মোহরাপো। বাবা কল করেছিলেন। ঋতু এগিয়ে গিয়ে ধপাস করে বসে পড়ল মোহরের বিছানায়। মোহরের মুখ রক্ত শূন্য ফ্যাকাশে হয়ে গেল। সে দরজা ছেড়ে পা তুলতে পারল না। অস্ফুট সুরে বলল, তুমি নিশ্চিত? আমি জানি না, আমার মন বলছে তাই। এর জন্যই রুয়াদ ভাইয়া এসেছে এই টুরে মোহরাপো। কিন্তু উনি বাসার গাজীকে কেন মারবে? বাসার কাছে তো কিছু করেননি আমার সাথে। মারলে তো আলফাজকে মারতে হয়। ঋতু ক্ষোভের সাথে আহত গলায় মিনতি করে বলল, তুমি এসব করাচ্ছ না? এবার আল্লাহর রাস্তে থামো মোহরাপো। আর কত ভাঙবে এই মানুষটারে? পরিবার থেকে দূর করেছ, ওনাকে কেড়ে নিয়ে সেতুকে মেরে ফেলেছ। আজ রুয়াদ এমন একজন যে নিজের বংশ পদবীকে অবধি স্বীকার করে না। মানুষ খুন করতে লেগেছে। আর কত, আর কত? মোহর আস্তে করে দরজাটা লাগিয়ে এগিয়ে এলো। ঋতুর চোখের দিকে তাকিয়ে আলতো হেসে বলল, আর কত? ঠিকই বলেছ। আর কত থামাবো বলো তো তোমার খুনি রুয়াদ ভাইয়াকে? আজ 4টে বছর ধরে থামাচ্ছি, তার হাতে খুনের রক্ত লাগতে দিইনি। আর কত থামাবো বলো? আজও আমি জানলে, আমি চাইলে তবে বাসার গাজীর জীবন বাঁচতে পারে। আজ যদি তোমার রুয়াদ ভাইয়া সত্যি খুন করতে চায় ঋতু, এর জন্যই আমাকে জানায়নি সে কোথায় গেছে। নয়তো আজও পারতো না আমায় টপকে রক্তে হাত ধুতে যেতে। ঋতু দু হাতে মুখ ঢেকে কেঁদে ফেলল। সে তো এখনো ফেরেনি। সে তো বাসার সুইটের সাথে বেরিয়েছে। ও কোথায়, কেমন আছে কিচ্ছু জানি না। ওর সাথে কিছু হলে আমি প্রিন্সকে কেটে কুমির দিয়ে খাওয়াবো। প্রিন্স পাগলা কুকুরের মতো ওকে ঘেন্না করে। মোহর বলল, ঘেন্না করাটাই স্বাভাবিক ঋতু। আমরা যার কিছু করতে পারি না তাকে ঘেন্না করতে পারি। সকলেই মিশ্রিত হতে পারে না ঋতু। নফেল নয়নতারা ও নাফিকে মোট 10টা হাওয়াই মিঠাই কিনে দিয়েছে। নয়নতারার জন্য গোলাপি আর নাফির জন্য সাদা। কিন্তু নাফি খুবই হিসাবি ও সচেতন লোক। সে একবার নয়নতারার মিঠাই দেখছে, আবার নিজের বোঝার চেষ্টা করছে সে লসের ভাগে আছে কিনা। গোলাপিগুলোর ফজিলত বেশি মনে হচ্ছে বলে সে জিদ ধরে গোলাপিগুলো কিনে নিল। কিন্তু এরপর নয়নতারার হাতের সাদাগুলো দেখে তার মনে হতে লাগলো সাদাগুলো বেশি ভালো, গোলাপিগুলোর ফজিলত কমে গেছে। নাফি একসময় বুঝতে পারলো আসলে এই 10টারই ফজিলত খুবই গুরুত্বপূর্ণ, তবে সবগুলো একসঙ্গে নাফির হলে তবে। নয়নতারার সঙ্গে ঝগড়া বাঁধিয়ে সে 10টা হাসিল করে শান্তি পেল। কিন্তু নয়নতারা জানালার বাহিরে মুখ ফিরিয়ে বসে আছে। বিষয়টা মানা যাচ্ছে না। হাওয়াই মিঠাই সব দিয়ে দেবার পরও নয়নতারাকে নাফির সাথে হাসতে হবে, নয়তো নাফির ভীষণ জিদ উঠেছে। হাত পা ছোড়ার তাগিদ দিচ্ছে মস্তিষ্ক। ফুপি খুবই কড়া নারী।
একটা ধমক মেরে দিতে পারে যখন তখন। নাফি তাই নিজেকে নিয়ন্ত্রণ করছে। শেষমেশ সে নয়নতারাকে 2টো সাদা ও 2টো গোলাপি মিঠাই দিল। নিচে নিল 6টা। এবার শান্তি লাগছে, কারণ তার ভাগে একটা বেশি এসেছে। আর 5টা বাবার হাতে, ওগুলো মাম্মামের। মাম্মাম একদম বাচ্চা মানুষের মতো। নাফির যা যা খেতে ভালো লাগে মাম্মাম এক ছোট বালিকার মতো ঠিক তাই তাই পেতে পছন্দ করে। নফেল নিচে গাড়ি পার্ক করতে থেমে রইল। নাফি নয়নতারার সাথে উপরে উঠে রুমে ঢুকে দেখতে পেল মাম্মাম সোফার টেবিলে ডায়েরি লিখছে। সদ্য গোসল করা মাম্মামকে লাগছে ফুলের দোকানের বালতিতে জোড়া করে রাখা ফুলের মাঝে বৃষ্টির দিনে পানির ঝাপটায় ভিজে ওঠা রানী গোলাপের মতো সতেজ। শাড়ির আঁচল এখানে ওখানে তখনও ভেজা, মাথায় তোয়ালে জড়ানো। নাফিকে দেখে কলম ছাড়ল মাম্মাম। নাফি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলো। মাম্মামকে চুমু খাওয়ার তার নিজস্ব কায়দা আছে। সেই মতো সে মাম্মামের কোমল চোয়াল দুটো এপাশ ওপাশ করে বলল, আজ কোন গালটা বেশি মিত্তি দেখি? বাম গালে চুমু খেয়ে বলল, না, এটা আজ মিত্তি নেই। ডান গালে কতক্ষণ চুমু খেয়ে মাম্মামের বুকের মধ্যে পড়ে আদর নিল। মাম্মামের শরীরের গন্ধটা যে নাফিকে কি মায়া জড়ায়, নাফি তা এখনো বোঝে না। শুধু বোঝে এটা নির্দিষ্ট সময় পর পর এই গন্ধটা না পেলে নাফির দুনিয়া অন্ধকার লাগে। এই আজকের বেড়ানোতে এসে বারবার মাম্মামকে খুঁজতে দাঁড়িয়ে পড়েছে এখানে ওখানে। খেয়ালেই থাকছিল না মাম্মাম আসেনি। এখন মাম্মামের আধ ভেজা দেহ থেকে এক শীতল প্রশান্তি নাফিকে আদরে ভরিয়ে দিতে লাগলো। সে কতক্ষণ পর গিয়ে সুযোগ পেল হাওয়াই মিঠাইগুলো দেবার। এরপর দুজন চোখে চোখ টিপে প্রতিযোগিতায় নেমে পড়ল কে আগে 5টা হাওয়াই মিঠাই শেষ করতে পারে। জিতল নাফি। জিতেও সে জেদ ধরল, মাম্মাম তুমি ইচ্ছে করে শেষে দেরি করে খেয়েছ, আবার প্রতিযোগিতা হবে, আমি নিজে জিততে চাই। অ্যানি ঠোঁট উল্টে মাথা নাড়ল, জীবনেও না, কেউ ইচ্ছে করে হারে নাকি? এর পরের বার দেখবে কেমন জিতে দেখাই। আজ শরীরটা খারাপ, তাই জিততে পারলে। নাফি এবার বুক ফুলিয়ে বলল, কোনোদিন জিততে পারোনি তুমি। নাফির সাথে কেউ জেতে না মাম্মাম। অ্যানি অপলক কতক্ষণ তাকিয়ে রইল নাফির দিকে। ধ্যান ভাঙল দরজা ঠেলে নফেলের প্রবেশে। নফেল গাড়ি পার্ক করে অ্যানির জন্য প্রাথমিক কিছু ওষুধ আনতে গিয়েছিল।